আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ঠিক আছে, চলো আজকে তাহলে দেখা যাক। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 12-এর জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে, যারা ক্লাস 12-এ জিওগ্রাফি নিয়ে পড়ছো তাদের জন্য তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা ক্লাস 11-এ পড়ছো বা ক্লাস 10-এ পড়ছো বা গ্র্যাজুয়েশনে পড়ছো তাদের জন্যও কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। দেখো, তোমাদের মনে রাখতে হবে আজকে আমরা যে সমস্ত টপিকগুলো পড়ছি একে একে করে, সেই সমস্ত টপিকগুলো কিন্তু আমাদের জ্ঞান অর্জনের জন্য খুবই প্রয়োজন। দেখো, তোমরা চাকরির জন্য যারা পড়াশুনো করতে যাচ্ছ তারাও কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালোভাবে দেখে নাও, কারণ এখান থেকেই পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। তোমাদের যাদের যাদের কোনো সমস্যা হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, চলো তবে আর এবারে শুরু করা যাক আমাদের আজকের টপিক ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। ঠিক আছে, চলো দেখি তাহলে আমাদের প্রথমেই আমরা আলোচনা করে নিই আমাদের কমিউনিকেশন এবং ট্রান্সপোর্ট এই দুটো ওয়ার্ড নিয়ে একটু আমরা আলোচনা করি। প্রথমে দেখো, প্রথমে আমরা দেখে নিই পরিবহন কাকে বলে আর যোগাযোগ কাকে বলে। পরিবহন মানে হচ্ছে এক জায়গার থেকে অন্য জায়গায় যখন দ্রব্য সামগ্রী আমরা স্থানান্তর করি, ঠিক আছে, তাকে বলা হয় পরিবহন। তাহলে বহন অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কাকে, না দ্রব্য সামগ্রী। সেখানে মানুষ হতে পারে, সবজি হতে পারে বা অন্য কিছু দ্রব্য সামগ্রী হতে পারে। যদি স্থান এ থেকে স্থান বি তে নিয়ে যাওয়া হয় তখন তাই সেই ব্যবস্থাটাকে বলা হয় পরিবহন। ক্লিয়ার, একদম পরিষ্কার তোমাদের কাছে? চলো এবারে দ্বিতীয় যে টপিকটা আছে সেই টপিকটার নাম কি, যোগাযোগ। এই যোগাযোগের অর্থই হচ্ছে যখন তথ্য বা ইনফরমেশন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি তখন তাকে বলা হয় কি, বলা হয় যোগাযোগ। ঠিক আছে, তাহলে যোগাযোগ কি, আমরা স্থান এ থেকে স্থান বি তে কি নিয়ে যাচ্ছি, ইনফরমেশন। এখানে কিন্তু দ্রব্য বা বস্তুর কোনো স্থানান্তর হচ্ছে না, এখানে শুধুমাত্র স্থানান্তর কার হচ্ছে, না ইনফরমেশন বা তথ্যের আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, পরিবহনের ক্ষেত্রে বলতে পারি যেমন আমরা বাস, ট্রাম, ট্রাক, সাইকেল, বাইক এগুলো ব্যবহার করি এক জায়গার থেকে অন্য জায়গায় জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য। সেখানে কিন্তু এই যে আমাদের যোগাযোগ যে আছে সেটা কিন্তু অবশ্যই কি হবে, তথ্যের আদান প্রদান হবে। যেমন টেলিফোন, মোবাইল এর সাহায্যে আমরা কি করছি, ইনফরমেশনের এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা প্রথমেই দেখলাম পরিবহন কাকে বলে আর পরের মুহূর্তেই জানতে পারলাম যোগাযোগ কাকে বলে। ক্লিয়ার, চলো আমরা পরের স্লাইডে চলে আসি। পরের স্লাইডে দেখো, তাহলে আমাদের এই যে সড়ক পথ সম্পর্কে জানবো, রেল, জলপথ এই সমস্ত জিনিস সম্পর্কে জানবো যা আমাদের অর্থনীতিকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে। দেখো, আজকে যখন কোভিড হয়েছিল 2019-এ তখন কি হয়েছিল, সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা তো ঠিক ছিল কিন্তু যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়েছিল। তার মানে আমাদের কমিউনিকেশন নয়, আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম টোটালটাই বন্ধ হয়ে গিয়েছিল। তখন কত সমস্যার সৃষ্টি হয়েছিল, তাই না? তাহলে পরে আমরা এই ট্রান্সপোর্ট সিস্টেমকে নিয়ে আগে আমরা জানবো। আমরা কি কি দেখব আজকের আমরা যে চ্যাপ্টারটা দেখছি এখানে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানবো আমরা এক ঝলকে দেখে নিই। কি কি বিষয় সম্পর্কে জানবো, যেমন স্থলপথ সম্পর্কে জানবো, তার গুরুত্ব সম্পর্কে জানবো, তাই না? এই স্থলপথের মধ্যে যেমন সড়ক পথ আছে, রেলপথ আছে, এগুলো সম্পর্কে জানবো। এছাড়াও আমরা জানবো জলপথ সম্পর্কে, ঠিক আছে, আর এছাড়া জানবো আকাশপথ সম্পর্কে। তাহলে আমরা কি জানবো, স্থলপথ, জলপথ, আকাশপথ সম্পর্কে। এছাড়াও জানবো আমরা এই স্থলপথের মধ্যে সড়কপথ ও রেলপথ সম্পর্কে আমরা জানবো। এছাড়াও আরো কিছু পরিবহন পদ্ধতি রয়েছে যেমন পাইপলাইন, এর সম্পর্কেও জানবো। এবং পরবর্তীতে যে যোগাযোগ যে চ্যাপ্টারটা রয়েছে সেই যোগাযোগ চ্যাপ্টারটার মধ্যে আমরা দেখব কি, উপগ্রহ বা নেভিগেশন, তাই না? তাহলে উপগ্রহের সাহায্যে যে আমরা
তথ্যের আদান প্রদান করি সেটা সম্পর্কে জানবো, ডিজিটাল বিপ্লব বা ইন্টারনেট সম্পর্কে জানবো, এবং গণমাধ্যম বা সামাজিক যে যোগাযোগ সেগুলো সম্পর্কেও একে একে করে আমরা জানবো আজকের এই চ্যাপ্টারে। তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সবাই শেষ অবধি ভিডিওটার সঙ্গে যুক্ত থাকবে। আর দেখো, তোমরা যেহেতু দেখছো, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বাকি ভিডিওগুলোও কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে, একদম ফ্রি অফ কস্টে। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, যদি তোমাদের কারোর নোট লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি পরবর্তীতে তোমাদের চাহিদার উপর নির্ভর করে আমি এর উপরে নোটও দিয়ে দেবো। প্রশ্ন চাইলে প্রশ্নটাও দিয়ে দেবো, কিন্তু তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে, কেমন? চলো তাহলে শুরু করছি। তাহলে পরিবহন মাধ্যমের মধ্যে আমরা প্রথমে আলোচনা করছি এই যে স্থলপথ, এরপরে আলোচনা করব জলপথ, এরপরে আলোচনা করব আকাশপথ, এরপরে আলোচনা করব পাইপলাইন। এই সম্পর্কে আমরা আলোচনা করব একে একে করে। চলো প্রথমে আগে আমরা সড়ক পথ সম্পর্কে দেখে নিই। দেখো, সড়ক পথ সম্পর্কে আমরা যখনই দেখছি তখন আমরা প্রধান বিষয়টা কি, আমাদের পরিবহনের প্রধান মাধ্যমই হলো সড়ক পথ। এটি কিন্তু স্বল্প দূরত্বের সব থেকে কার্যকর একটা মাধ্যম, যার সাহায্যে ডোর টু ডোর বা দোরগোড়ায় আমরা পৌঁছে যেতে পারি, আমরা পরিষেবাটা দিতে পারি। দেখো, যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে গ্রাম থেকে আমরা ট্রাকে করে, দেখো লরির সাহায্যে আমরা কিন্তু শহরাঞ্চলে খুব সহজেই আমরা শিল্প কেন্দ্রে বা বাজারের মধ্যে পৌঁছতে পারি। সড়ক পথ আমাদের চলাচলের প্রধান মাধ্যম হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এ স্থান থেকে বি স্থানে সেটা যদি স্বল্প দূরত্বের হয় বা খুব মাঝারি দূরত্বের হয় তাহলে কিন্তু আমরা সড়ক পথকেই ব্যবহার করে থাকি। ঠিক আছে, ভারতের এক কোণা থেকে আরেক কোণায় আমরা পৌঁছতে সব থেকে বেশি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সড়ক পথ। ঠিক আছে, তাই সড়ক পথ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতির ক্ষেত্রে, বা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও সব থেকে বেশি যেটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে সড়ক পথ। দেখো, আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি আমাদের সড়কগুলোকে, যেমন একটা গ্রামীণ সড়ক হতে পারে, জেলা সড়ক হতে পারে, তারপর রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক, এবং এর সাথেই আছে এক্সপ্রেসওয়ে। ঠিক আছে, দেখো একে একে করে আমরা দেখি। যেমন গ্রামীণ সড়ক, গ্রামের মধ্যে যে ছোট আকারের সড়কগুলো, যেগুলো অনেক সময় কাঁচা থাকে বা বর্তমানে পাকাও হয়ে গেছে। তোমাদের একটা কথা জেনে রাখো তোমরা সবাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যেটা অটল বিহারী বাজপেয়ীর সময় শুরু করা হয়েছিল, তার সাহায্যে আগে যে সমস্ত গ্রামের মধ্যে পাকা রাস্তা ছিল না, এই সড়ক ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু সমস্ত গ্রামগুলোকে পাকা করে দেওয়া হয়েছে, কংক্রিটের করে দেওয়া হয়েছে, যার ফলে সবাই সেই উপকারটা কিন্তু পাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে গ্রামীণ সড়ক, দেখো এই গ্রামীণ সড়ক যখন বলছি তার চওড়াটা কিন্তু একটু কম থাকবে। ঠিক আছে, এটা সড়ক ডিপেন্ড করে পপুলেশনের উপরে, যেখানে পপুলেশন বেশি সেখানে সড়ক অনেক বেশি চওড়া, আর যেখানে পপুলেশন কম বা জনসংখ্যা কম সেখানে রাস্তার পরিমাণটাও কিন্তু বা এর যে কি বলছে এর যে চওড়াটা সেটাও কিন্তু কম থাকে। তাহলে গ্রামীণ সড়ক বলা হলো। এরপরে রয়েছে জেলার মধ্যে যে সড়কগুলো, সেই জেলা সড়কগুলোকে যখন একটা ডিস্ট্রিক্টকে অন্য ডিস্ট্রিক্টের সঙ্গে কানেক্ট করে দেয় তখন তাকে বলা হচ্ছে জেলা সড়ক। ঠিক আছে, এগুলো এর থেকে আরেকটু বড় হবে। এরপরে রয়েছে রাজ্য সড়ক, যখন একটা রাজ্য থেকে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের মিলন ঘটায় বা জেলার সঙ্গে অন্য একটা জেলার কি করে না কানেক্টিভিটি করে দেয়, তখন সেই রকম সড়কগুলিকে বলা হয় রাজ্য সড়ক। এরপরে চলে আসি জাতীয় সড়ক, যেগুলিকে আমরা বিভিন্ন নামে জানি, যেমন আমরা সবাই বলি ন্যাশনাল হাইওয়ে NH, বিভিন্ন নাম্বার থাকে 1 2 3 4 এইভাবে করে থাকে। তাহলে NH মানে ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, আর যদি রাজ্য সড়ক হয় স্টেট হাইওয়ে। ঠিক আছে, স্টেট হাইওয়ে। এটাই জেলাগুলোকে ডিস্ট্রিক্ট হাইওয়ে। ঠিক আছে, আর এগুলোকে ভিলেজ রোড বলা হয়, VR। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে তাহলে জাতীয় সড়ক মানে NH বা ন্যাশনাল হাইওয়ে, যেগুলো আরেকটু চওড়া হবে। ঠিক আছে, এরপরে রয়েছে এক্সপ্রেসওয়ে। দেখো এক্সপ্রেসওয়েগুলো আরো বড় হবে,
যখন একটা শহর থেকে অন্য শহরকে যুক্ত করে দেওয়া হয় তখন এই রোডগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো অনেক চওড়া হবে আর অনেকটা উন্নত মানের হবে, ঠিক আছে। এখান দিয়ে ভারী ভারী লরি খুব দ্রুত বেগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরেকটা রোডের কথা না বললেই নয়, সেটা হচ্ছে বর্ডার রোডস। তাহলে আমাদের ভারতের, মনে করো আমাদের এই যে আমাদের ভারত রয়েছে, এই যে আমাদের ভারত নয়, তাহলে আমাদের বর্ডার সাইড এরিয়াগুলোতে যদি আমরা রোড কানেক্টিভিটি তৈরি করি, এই যে বর্ডার সাইড এরিয়াগুলোতে যদি আমরা কানেক্টিভিটি তৈরি করি, তাহলে এই রোডগুলো যে আছে, এই রোডগুলোতে আমরা যে রাস্তা দেখতে পারি, বর্ডার এরিয়াতে যে রাস্তাগুলো দেখতে পারি তাদেরকে বলা হয় বর্ডার রোডস, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডিফেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি দেখলাম এই স্লাইডে? গ্রামীণ সড়ক, জেলা সড়ক, রাজ্য সড়ক আর জাতীয় সড়ক, সঙ্গেই রয়েছে এক্সপ্রেসওয়ে, যেগুলো খুবই চওড়া হবে, উন্নত মানের হবে, ভারী ট্রাকের জন্য হবে, আর হচ্ছে কি শেষে রয়েছে বর্ডার রোডস। তাহলে রাস্তা কয় প্রকার মোটামুটি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। গ্রামীণ সড়ক, জেলা সড়ক, রাজ্য সড়ক আর হচ্ছে দেশের সড়ক, ন্যাশনাল হাইওয়ে, এছাড়া রয়েছে এক্সপ্রেসওয়ে এবং বর্ডার রোডস, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যখনই কোনো অসুবিধা হবে, বুঝতে পারবে না, আর একটু রিপিট করে দেখে নাও, তাহলে অবশ্যই তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো এবারে দেখছি আমাদের এই যে রাস্তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, দেখো শ্রীনগর, অর্থাৎ একদম জম্মু কাশ্মীর রয়েছে শ্রীনগর, এই শ্রীনগর থেকে একদম কন্যাকুমারী, অর্থাৎ ভারতের ভূখণ্ডের একদম শেষ বিন্দু, ঠিক আছে, এটা অবধি একটা রোড রয়েছে, ঠিক আছে। এছাড়া রয়েছে দেখো গুজরাট থেকে একদম শিলচর বা আসাম অবধি, ঠিক আছে। তাহলে আসাম অবধি এখানে হবে, তাহলে এই অবধি কি হয়ে রয়েছে? একটা রোড রয়েছে, যাতে তার মানে নর্থ, সাউথ, ইস্ট আর হচ্ছে ওয়েস্ট, এই চারটা দিককে যাতে যুক্ত করে দেওয়া যায় তার জন্য কিন্তু রাস্তা আমাদের রয়েছে, ঠিক আছে। এরপরেই দেখো আরেকটা রোড রয়েছে, যেটাকে আমরা কি বলছি? সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ বা ইংলিশে বলছে এটাকে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। এই যে সোনালী চতুর্ভুজ, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের ভারতের চারটা যে প্রধান শহর হিসেবে বিবেচিত রয়েছে তাদেরকে যুক্ত করে, ঠিক আছে। তাহলে ভারতের চারটা কোণাতে চারটি যে গুরুত্বপূর্ণ শহর তাদেরকে কানেক্ট করছে বা যুক্ত করছে। কোন কোন জায়গা? যেমন দিল্লি রয়েছে, এরপরে রয়েছে মুম্বাই, এরপরে রয়েছে কলকাতা, এরপরে রয়েছে চেন্নাই। তাহলে ভারতের এই যে চারটা অংশ, তাহলে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই চারটা শহরকে যুক্ত করছে যেই রাস্তা, তাকে বলা হয় কি? সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। তাহলে এর সাহায্যে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবখানে কিন্তু খুব কম সময়ে আমরা আমাদের দ্রব্য সামগ্রীকে বা মানুষকে আমরা খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ। আর রাস্তা কিন্তু সাধারণ রাস্তা নয়, অনেক বড় বড় রাস্তা, তাই না? অনেক বড় বড় রাস্তা। চলো এরপরে আমরা চলে আসি, এখানেই দেখো সড়ক উন্নয়নের যুগান্তকারী আধুনিক কিছু প্রকল্প রয়েছে, যেগুলো তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। তোমাদের এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। যেমন দেখো ভারতমালা প্রকল্প। ভারতমালা প্রকল্প কি বলছে? অর্থনৈতিক করিডোর উন্নয়ন ও পণ্য পরিবহনকে দ্রুততর করার জন্য সর্ববৃহৎ উদ্যোগ, তাই না? তাহলে ভারতমালা প্রকল্প, তাহলে এমন একটা প্রকল্প যেখানে ভারতের প্রত্যেকটা রাজ্যে এরকম বড় বড় রাস্তা কিন্তু আমরা গড়ে তুলব এই ভারতমালা প্রজেক্টে, ঠিক আছে। এছাড়া রয়েছে সেতু ভারতম, ঠিক আছে। সেতু ভারতম এর ক্ষেত্রে কি করব আমরা? যে সমস্ত জাতীয় সড়কগুলিকে রেল ক্রসিং মুক্ত করা, ওভারব্রিজ, আন্ডারপাস নির্মাণ করে যাতে দুর্ঘটনা ও যানজট কমে যায়। তাহলে আমাদের এতদিন কি হতো, যে যখনই কোনো ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে রেল লাইন যেত, তখন আমরা ওই রেল লাইনে রেল যাওয়ার সময় আমরা কি করতাম? রেলের যে ব্যারিকেডগুলো আমরা টেনে দিতাম। এর ফলে কি হতো? গাড়িগুলো আটকে যেত, ঘন্টার পর ঘন্টা আটকে যেত, তাই না? তাহলে এগুলোকে এবারে যদি গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তাদের অনেক সময় নষ্ট হবে, তাই না? তোমরা স্কুলে কলেজে যাওয়ার সময়
তোমরা এটা ফেস করেছো অনেকেই, যে স্কুলে যাওয়ার পথে একটা রেল লাইন পড়ে যায়। তোমরা তখন এই সমস্যাটা কিন্তু টের পেয়েছো, যে ঘন্টার পর ঘন্টা তোমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিসের জন্য? স্কুলে পৌঁছানোর জন্য। হয়তো অনেক সময় পরীক্ষা থাকে, অনেকে চাকরির পরীক্ষা থাকে, সেই সময়গুলোতে কিন্তু আরো বেশি সমস্যা হয়। অনেকে তো স্কুলে ঠিকঠাক করে পৌঁছতে পারো না এই রেল গেটগুলোর জন্য, তাই না? তাহলে পরে এর থেকে মুক্তি দেওয়ার জন্য রয়েছে কি সেতু ভারতম, তাই না? তাহলে সমস্ত রাস্তাগুলোকে কি যানজট মুক্ত করার জন্য, ঠিক আছে, এই সেতু ভারতম কতটা গুরুত্বপূর্ণ দেখো। নেক্সট রয়েছে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প বা ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে এর সাহায্যে কি হবে? বড় বড় রাস্তাগুলো তৈরি হবে। দেখতে পাচ্ছ কি বিশাল রাস্তা। আচ্ছা, তোমরা কেউ আমাকে বলে দেবে তো, কমেন্টে অ্যান্সারটা দেবে, এগুলোকে কি বলছে? যেখানে গাড়িগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, পয়সা দিতে হয়, তারপরে এগিয়ে যেতে হয়, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোকে কি বলা হয়? কমেন্ট করে জানাবে। যাদেরটা সঠিক উত্তর হবে তাদেরটার মধ্যে আমি একটা থাম ইমপ্রেশন দিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট, এবারে চলে আসি আমরা রেলপথের দিকে। ভারতীয় রেলপথ, তার মানে সড়ক পথের মধ্যেই, সড়ক বা স্থলপথের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে রেলপথ। তাহলে এ থেকে বি স্থানে যদি আমাকে যেতে হয়, আর সেটা যদি স্বল্প দূরত্বের নয়, একটু বেশি দূরত্বের হয়, তাহলে কিন্তু আমাদের রেলপথ একমাত্র ভরসা, ঠিক আছে। আর এই রেলপথটা টোটালটাই ডিপেন্ড করে কার উপরে? সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট একমাত্র সংস্থা যারা রেল চালায়, ঠিক আছে। চলো, তাহলে আমাদের দূরবর্তী স্থানে যদি যেতে হয়, স্বল্প খরচায় যদি যেতে হয়, তাহলে স্থলপথের মধ্যে একমাত্র মাধ্যম হচ্ছে রেলপথ, ঠিক আছে। এটা দেশের কিন্তু অর্থনীতি বা মেরুদণ্ড, অর্থনীতির মেরুদণ্ড। চলো দেখিনি একবারে। আমাদের এখানে দেখো কতগুলো এই রেলওয়েকে কতগুলো ভাগে আমরা ভাগ করেছি বোঝার সুবিধার জন্য বা ঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য এটাকে ব্যবহার করা হয়। যেমন পূর্ব রেল বা ইস্টার্ন রেলওয়ে, তারপরে দক্ষিণ রেল বা সাউদার্ন রেলওয়ে, ঠিক আছে। তারপরে রয়েছে নর্দার্ন রেলওয়ে, আর হচ্ছে পশ্চিম রেল ও মধ্য রেল এবং অন্যান্য। তাহলে বেশ কতগুলো ভাগে ভাগ করা হয়েছে রেলটিকে, ঠিক আছে। তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে, এইভাবে করে ভাগ করা হয়েছে রেলকে। দেখো আমরা রেলে নিশ্চয়ই সবাই চড়েছি, এই রেল সম্পর্কে না জানলেই কিন্তু নয়। এই রেলটাকে দেখো দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি যাত্রীবাহী রেল, আর একটা হচ্ছে কি পণ্যবাহী রেল, তাই না? তাহলে একটার মধ্যে মানুষকে নিয়ে যাওয়া হয়, আর একটার মধ্যে পণ্য নিয়ে যাওয়া হয় বা জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তাহলে পরে দেখো আমাদের মানুষকে বহন করার জন্য রেল রয়েছে, আবার জিনিসপত্রকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রেল রয়েছে, ঠিক আছে। দেখো আগেকার দিনে যে রেলগুলো হতো না, তারা খুব ধীর গতি ছিল, ঠিক আছে, যানজট যুক্ত ছিল, আর যাত্রী ট্রেনের বিলম্ব ছিল, সব সময় দেরি করে ট্রেন আসতো, তাই না? তো সেগুলো কিন্তু এখন আর হয় না, এখন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে। চলো, আর দেখো আমাদের রেল কিন্তু একমাত্র মাধ্যম যার সাহায্যে খুব ইজিলি আমরা অল্প খরচে অন্য জায়গায় পৌঁছে যাই, ঠিক আছে। চলো দেখি, এছাড়াও দেখো আরেকটা রেল মাধ্যম রয়েছে যেটা মেট্রো রেল। তোমরা যদি কেউ কলকাতায় গিয়ে থাকো, তোমরা কিন্তু এই মেট্রো রেল দেখে থাকবে, মাটির নিচ দিক দিয়ে যায় যেটা, সেটাকে বলা হয় মেট্রো রেল, যেটা কলকাতায় রয়েছে, ঠিক আছে। শুধু কলকাতায় নয়, আরো অন্যান্য শহরেও রয়েছে, ঠিক আছে। যেমন কলকাতাতে দেখো ভারতের প্রথম মেট্রো রেলের ব্যবস্থা করা হয়, যা ভূগর্ভস্থ পরিবহনের সূচনা করে। তাহলে প্রথম যে রেল লাইন যেটা মাটির নিচ দিক দিয়ে গিয়েছে, সেটা কিন্তু প্রথম কলকাতাতে স্থাপন করা হয়েছিল। এরপরে দেখি বর্তমান বিস্তার, যেটা দিল্লিতে রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে, চেন্নাই সহ মুম্বাইতে রয়েছে, বিভিন্ন মহানগরে এগুলো কিন্তু বর্তমানে রয়েছে। তাহলে মেট্রো রেল কেন তৈরি করা হয়েছিল? কারণ শহর অনেক বেশি তাড়াতাড়ি পপুলেটেড হয়ে যাচ্ছে, এই পপুলেশন থেকে যানজট তৈরি হচ্ছে, রাস্তায় গাড়িগুলো দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে না। কিন্তু জায়গা তো আর নেই, শহরাঞ্চলে ভরে গেছে সমস্ত জায়গা, তাহলে রাস্তা বানাবো কি করে? নতুন রাস্তা বাড়বে না, যানজট বাড়বে। তখন আমাদের বিকল্প পথ হিসাবে কি করলাম? আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ মাটির নিচ দিক দিয়ে, যেটাকে আমরা বলছি মেট্রো রেল। এর সাহায্যে কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুততার সঙ্গে পৌঁছে যাওয়া যায়। কেমন?
নেক্সট চলে আসছি, এবারে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জলপথ। দেখো, সব থেকে প্রাচীন যদি কোনো পথ হয়ে থাকে তাহলে কিন্তু জলপথ। আর এখনো সব থেকে সস্তা, কি বললাম, সব থেকে সস্তা পথ হচ্ছে জলপথ। এখনো অবধি আমরা সমুদ্রের বন্দর থেকে, সমুদ্রের তীরবর্তীতে যে বন্দর থাকে সেখান থেকে অন্য দেশে যদি যেতে হয় আর ভারী ভারী মালপত্র নিয়ে যদি আমরা যেতে চাই ব্যবসা করার সূত্রে বা অন্যান্য কারণে, তাহলে কিন্তু আমরা জলপথকেই বেছে নিই, তার কারণ এটা সব থেকে সস্তা। ঠিক আছে, সব থেকে সস্তা কিন্তু খুব ধীর। ঠিক আছে, চলো দেখি। যেমন অভ্যন্তরীণ জলপথ হিসাবে সস্তা ও ভারী পরিবহন মাধ্যম হচ্ছে আমাদের জলপথ। তোমরা দেখতে পারো নদী দিয়েও আমরা যাই, অনেক সময় আমরা সমুদ্রতেও যাই। ঠিক আছে, তাহলে আমরা দুটো মাধ্যম দেখতে পারি, একটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটার আর একটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ওয়াটার। ইনল্যান্ড ওয়াটার মানে দেশের ভেতরে নদীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, আর একটা কি না ইন্টারন্যাশনাল, যখন এক দেশ থেকে অন্য দেশে আমরা সমুদ্র পথকে ব্যবহার করে যাই তখন সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটারের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, চলো, এই জলপথটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ। দেখো, বেশ কিছু সমস্যা রয়েছে এবং কিছু সমাধান রয়েছে। সমস্যা তো একটু আগে আমি বললাম, মন্থর গতি, খুব ধীরে ধীরে এটা যায়। এছাড়া নাব্যতা সংকট, অনেক সময় কি নদীতে জল কম থাকে বলে জাহাজগুলো চলতে পারে না। এছাড়া পলি জমার সমস্যা রয়েছে, অনেক সময় কি হয় নদীর নিচে পলি জমে যায়, এর ফলে কি জাহাজগুলো এগিয়ে যেতে পারে না, কারণ গভীরতা দরকার। ঠিক আছে, এছাড়া দেখো সুবিধা কি কি রয়েছে। সুবিধা যেমন খুব সাশ্রয়ী, খুব স্বল্প মূল্যে আমরা নদীপথে এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের দ্রব্য সামগ্রী নিয়ে যেতে পারবো। এছাড়া রয়েছে ভারী পণ্য, আমরা কয়লা, আকরিক লোহা, যন্ত্রপাতির মতো ভারী ভারী জিনিস আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে মানে জলপথের সাহায্যে এক জায়গা থেকে এক জায়গায় পরিবহন করতে পারি। এছাড়া রয়েছে পরিবেশ বান্ধব, তুলনামূলক কিন্তু কার্বন নির্গমন অনেকটাই কম, খুব স্বল্প খরচে স্বল্প কার্বন বের করে আমরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি আর ভারী মালপত্র পৌঁছতে পারি। ব্যবসার জন্য সব থেকে উপযোগী হচ্ছে জলপথ। ঠিক আছে, তাই এখনো পর্যন্ত কিন্তু জলপথকেই সারা পৃথিবী ব্যবহার করে যাচ্ছে। আমরা চলে আসি যেগুলো সমুদ্র বন্দর রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার বলা হচ্ছে কোনগুলোকে, যেমন আমাদের সমুদ্রের তীরবর্তী কোনগুলো রয়েছে, যেমন মুম্বাই বন্দর দেশের অন্যতম ব্যস্ত বন্দর, যেটা পশ্চিম দিকে রয়েছে। পূর্ব দিকে তেমন দেখো কলকাতা বন্দর রয়েছে, হলদিয়া বন্দর রয়েছে, চেন্নাই বন্দর রয়েছে, বিশাখাপত্তনম বন্দর রয়েছে। তাহলে সমুদ্র তীরবর্তী যেখানে জাহাজ দাঁড়ায় তাহলে সেই জায়গাগুলোকে কি বলা হচ্ছে, বন্দর বলা হচ্ছে। আর এই জায়গাগুলো এতটাই গুরুত্বপূর্ণ দেশের জন্য যে এই জায়গার থেকে কিন্তু তোমাদের কি হয় না এক দেশ থেকে অন্য দেশে আমরা দ্রব্য সামগ্রী এক্সপোর্ট বা ইম্পোর্ট করে থাকি, আমদানি বা রপ্তানি করে থাকি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো একবার দেখে নাও ছবিগুলো, দেখো কত মানে জিনিসপত্র অন্য দেশ থেকে এসেছে বা অন্য দেশে যাবে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি দেখলাম, একটা হচ্ছে জলপথ, একটা হচ্ছে সড়ক পথ। ঠিক আছে, এবারে চলে আসি আমাদের এই যে সড়ক পথ সম্পর্কে, রেলপথ সম্পর্কে, জলপথ সম্পর্কে এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সেটা খুব সংক্ষেপে একটা পেজের মধ্যে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, আর তোমাদের সুবিধার কথা যখন ভাবছি, তোমাদেরও কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে, শেয়ার করতে হবে এই ভিডিওটাকে, আর একটা কমেন্ট আর লাইক করতে ভুলবে না কিন্তু, কেমন? চলো চলে আসি আমরা নেক্সট পেজে। এবারে চলে আসি আমাদের এই যে দেখো মাল্টি মোডাল কানেক্টিভিটি। দেখো যেখানে এমন একটা জায়গা যেখানটায় রোডওয়েজ রয়েছে, রেলওয়েজ রয়েছে, ওয়াটারওয়েজ রয়েছে, তাই না? তাহলে এই সমস্ত জিনিসগুলোকে যেখানে এক জায়গাতেই পাওয়া যায়, যদি এরকম কোনো জায়গা থাকে তাহলে কিন্তু সেখানে শিল্পের একটা বড় বিপ্লব ঘটবেই, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? অর্থনীতির ভিত্তি বলতে পারো। এরপরেই চলে আসি আমাদের আকাশপথ। এই আকাশপথ সম্পর্কে তোমরা মোটামুটি জানো, তবু একবার বলে দিই। আকাশপথ হচ্ছে সব থেকে
কম সময়ে পৌঁছে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। অনেক দূরবর্তী জায়গা যদি খুব কম সময়ে যেতে হয় তাহলে আকাশপথ। ঠিক আছে, আমাদের কাছাকাছি বাগডোগরা রয়েছে, আমাদের কাছাকাছি কলকাতা এয়ারপোর্ট রয়েছে, তাহলে এগুলোর সাহায্যে আমরা প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। দেখো এগুলোকে কিন্তু আমরা এয়ার বাস বলি, যেগুলোর সাহায্যে মানুষ, অনেক জনগণ একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই যে বাসগুলোকে আমরা বলি এয়ার বাস। ঠিক আছে, আচ্ছা এবারে এর সাহায্যে আমরা যখন যাই, কিন্তু এর খরচা সব থেকে বেশি, এর ভাড়া সব থেকে বেশি। ঠিক আছে, আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে যাই তখন কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। যদি আমরা অন্য মাধ্যমে যাই, জলপথে যাই বা সড়ক পথে যাই, অনেক বেশি সময় লাগে। সেই সময়টাকেই বাঁচাতে আমরা কি করি, আকাশপথ গ্রহণ করে থাকি। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে। তাহলে আকাশপথে কখন যাবে, যখন অল্প সময়টা মূল্যবান হয়ে যায় তোমার কাছে। ঠিক আছে, তাহলে পরে তুমি অল্প সময়ে আকাশপথের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। ঠিক আছে, কিন্তু এখানে খরচাটা অবশ্যই অনেকটাই বেশি। ঠিক আছে, চলো এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই আকাশপথের মাধ্যমে তাহলে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে। আর কি, আমরা সব থেকে দেখো অনেক সময় কি পড়ে থাকে যে আমাদের চলার পথে পাহাড়ি অঞ্চল বা দুর্গম অঞ্চলগুলো আছে, সেগুলোকে আমরা ওভারলুক করে যেতে পারি। জরুরি ত্রাণ বা চিকিৎসা ক্ষেত্রের সময় আমরা এরোপ্লেনকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, অত্যন্ত ব্যয়বহুল, অবশ্যই একটু আগে আমি বললাম অত্যন্ত ব্যয়বহুল, আর এটা আবহাওয়ার উপর নির্ভরশীল কিন্তু। ঠিক আছে, আবহাওয়ার উপরে নির্ভর করে এই আকাশপথটা। এবারে চলে আসি, দেখো এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, ভিস্তারা, এই সমস্তগুলো কোম্পানি। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে আকাশপথে জন্য কোন কোন কোম্পানিগুলো আছে যারা এয়ারবাস চালায়, তার কি কি বলতে পারি আমরা। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট বা ভিস্তারা, এই সমস্ত কোম্পানিগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা, তাই না? আমরা দেখে নিই ভারতে আকাশপথে যোগাযোগ, এই জিনিসটাকে যখন আমরা দেখছি, আমরা একটা ম্যাপ দেখে নিই। যেমন দিল্লি, কলকাতা, এখানে মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, এই সমস্ত জায়গা থেকে দেখো দেশের বিভিন্ন জায়গাতে যাচ্ছে, তাই না? এখানে আমরা যখনই দেখছি তাহলে এগুলো এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট থেকে দেখো বিদেশে যাচ্ছে। বেসিক্যালি দিল্লি থেকে দেখো বিদেশে যাওয়া যায়, তাই না? মুম্বাই থেকে বিদেশে যাওয়া যায়। ঠিক আছে, এইভাবে করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিদেশে যাওয়া যায়। আচ্ছা, এবারে আমরা চলে আসি নেক্সট স্লাইডে। আমরা এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম সেগুলোকে কি বলছে, সেগুলোকে বলছে পরিবহন মাধ্যম। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগাযোগ। যোগাযোগ একটু আগে আমরা বললাম যে আমরা তথ্য যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে সেই মাধ্যমটাকে বলছে যোগাযোগ। ঠিক আছে, যখন আমরা মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, যেমন তথ্য, সংবাদ, ভাবনা, নির্দেশ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, যেটা টেলিফোন হতে পারে, মোবাইল হতে পারে, ইন্টারনেট হতে পারে, চিঠি হতে পারে। ঠিক আছে, ইন্টারনেট হতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে ব্যবহার করে যখন তথ্য বা ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিই, তখন তাকে বলা হচ্ছে কি, যোগাযোগ। দেখো যোগাযোগটা এতটাই ইম্পর্টেন্ট, এই যে আমরা আজকে এখন কথা বলছি না ভিডিওর মাধ্যমে, এটাও কিন্তু যোগাযোগ। তাহলে আমি কোথায়, তোমরা কোথায় বসে আছো, কিন্তু আমাদের ইনফরমেশনগুলো তো পৌঁছে যাচ্ছে। তাহলে এটাকেই বলছি কি, যোগাযোগ। যেটা ব্যবহার হচ্ছে, যেটাকে আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে ইন্টারনেট। কেমন? চলো তাহলে এই যে কমিউনিকেশনকে আমরা এখন জানবো। দেখো ব্যক্তিগত হতে পারে, এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তি, যেমন টেলিফোন। এবারে চলে আসি গণযোগাযোগ, অনেকগুলো মানুষের সাথে কথা বলতে চাই বা আমার ইনফরমেশনটা পৌঁছতে চাই অনেকগুলো মানুষের কাছে, তাহলে সংবাদপত্র হতে পারে, টিভি হতে পারে, রেডিও হতে পারে। এছাড়া রয়েছে দেখো টেলিকম, দূরবর্তী স্থানে মোবাইল বা ফ্যাক্স। ঠিক আছে, এছাড়া রয়েছে ডাক বা পোস্টাল ব্যবস্থা। অনেক সময় আমরা লিখিতভাবে চিঠি, আগেকার দিনে আমরা তাই করতাম। আগেকার দিনে ধর হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ছিল না, তো তখন আমরা কি করতাম, পোস্টাল বা ডাক ব্যবস্থার মধ্য দিয়ে, পোস্ট অফিসের মধ্য দিয়ে আমরা চিঠি পাঠাতাম। ঠিক আছে, বর্তমানে তো চিঠি, পার্সেল এগুলো এখনো ব্যবহার করা হয়। এবারে রয়েছে ডিজিটাল মাধ্যম, যেমন ইমেল, সোশ্যাল মিডিয়া, এগুলোর সাহায্যেও কিন্তু আমরা তথ্য বা ইনফরমেশন বা মনের ভাব এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। কেমন? চলো
এবং পরীক্ষাতে এগুলোর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকবে। চলো দেখি। আচ্ছা, টেলিযোগাযোগ ও মোবাইল বিপ্লব। দেখো, আগেকার দিনে আমরা শুধুমাত্র লেখা পৌঁছে দিতাম, কিন্তু বর্তমান দিনে আমরা শব্দ, ভয়েস সেটাও পৌঁছে দিতে পারি। এখন পৌঁছচ্ছে না? দেখতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ না? শুনতেও পাচ্ছ। তাহলে পরে কিভাবে সম্ভব? এই যে যোগাযোগের মাধ্যমে, তাই না? ছবি, আমাকে দেখতে পাচ্ছ, তার মানে ছবিটাও পৌঁছে যাচ্ছে তোমার কাছে। তথ্য, ইনফরমেশন, এতক্ষণ ধরে যা কিছু বললাম বা আগে বলবো সবগুলোই তথ্য। তাহলে দেখো, ছবি পৌঁছে যাচ্ছে, শব্দ পৌঁছে যাচ্ছে, তথ্য পৌঁছে যাচ্ছে। এগুলো সবই সম্ভব কিসের জন্য? মোবাইলের জন্য, তাই না? তাহলে পরে এটাকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে দেখো, ব্যবসা বাণিজ্য এই ইন্টারনেটের সাহায্যে চলছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা সবকিছুই। আর এগুলোতে হেল্প করছে বেশ কিছু কোম্পানি আছে। সেই কোম্পানিগুলোর নাম কি কি আছে? যেমন বিএসএনএল, এমটিএমএল, এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া, এই সমস্ত কোম্পানিগুলো আমাদের এই ক্ষেত্রে হেল্প করছে, তাই না? এই সমস্ত কোম্পানিগুলোর নাম কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে। এমনিভাবেও তোমাদের জানা উচিত, আর পরীক্ষার জন্যও কিন্তু তোমাদের জানা উচিত। কেমন লাগছে ভিডিওগুলো একটু জানাবে, কেমন? তাহলে আমরাও আরো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। আচ্ছা, এই যে দেখো, এই মাধ্যমের বিবর্তন, কিভাবে ধীরে ধীরে করে এই মাধ্যমগুলো পরিবর্তন হলো। আগে ছিল ডাক ব্যবস্থা, কিন্তু পরবর্তীতে কিন্তু ডিজিটাল ব্যবস্থা চলে আসলো, তাই না? আগে যেরকম ছিল ইন্ডিয়ান পোস্ট বা স্পিড পোস্ট, এগুলোর সাহায্যে আমরা কিন্তু চিঠি, পার্সেল, সরকারি নথি আমরা পরিবহন করতাম। এছাড়া গ্রামীণ অঞ্চলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ছিল তথ্য আদান প্রদানের। কিন্তু বর্তমানে দেখো, ডিজিটাল মাধ্যম চলে এসেছে, মোবাইল চলে এসেছে, যেখানে শর্ট মেসেজিং সার্ভিস বা এসএমএস যেটাকে আমরা বলি। এছাড়া মোবাইল ব্যাংকিং চলে এসেছে। আমরা এর সাহায্যে দ্রুততার সঙ্গে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠাতে পারি, টাকা সেটাও লেনদেন করতে পারি। ঠিক আছে? দেখো কতটা সুযোগ সুবিধা আমাদের কাছে নিয়ে এসেছে বর্তমানে। দেখো, রেডিও, টেলিভিশন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগেকার দিনে আমাদের কাছে ইনফরমেশন আসতো বা গণমাধ্যম হিসাবে আমাদের কাছে এক ছিল রেডিও, আরেক ছিল নিউজ পেপার। কিন্তু বর্তমান দিনে দেখো, এই রেডিও কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? পরবর্তীতে টিভি রয়েছে। এখন টিভিটারও ধীরে ধীরে কিন্তু সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, তাই না? বর্তমানে চলে এসেছে দেখো, এই যে মোবাইল, এখানে রয়েছে বেতার তরঙ্গ, যেটা আগেকার ব্যবস্থা। তারপরে টিভি রয়েছে, যেগুলো আমরা গণমাধ্যম হিসেবে আগে ব্যবহার করতাম। কিন্তু বর্তমানে দেখো, তোমাদের কাছে চলে এসেছে মোবাইল। ওর জন্য এখন মোবাইলে অন করা, অফ করা খুব ইজি, তাই না? কিন্তু টিভির ক্ষেত্রে কি হয়? প্লাগ ইন করো, তারপরে অন করো, তারপরে চ্যানেল ঘোরাও, অনেক সময় লাগে। তাই কিন্তু ধীরে ধীরে মোবাইল আসার ফলে এই টিভির বা রেডিওর অস্তিত্ব কিন্তু প্রায় শেষের দিকে চলে গেছে, তাই না? আর মোবাইলে তো আমরা রেডিও শুনতে পাই, তাই না? আচ্ছা, চলে আসি নেক্সট স্লাইডে। আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। আমরা দেখো, বর্তমানে যে সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করি, সেই সমস্ত মাধ্যমের মধ্যে খুবই গুরুত্বপূর্ণভাবে গুগল, জিমেইল, ইউটিউব এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই না? আমরা বিভিন্ন রকম অ্যাপ আছে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, এই সমস্ত অ্যাপগুলোর সাহায্যে আমরা কিন্তু মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি। তোমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সম্পর্কে তো অনেকেই জানো, কিন্তু টেলিগ্রাম সম্পর্কে যদি না জেনে থাকো তাহলে একবার জেনে নিও। এটাও কিন্তু হোয়াটসঅ্যাপের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, যার সাহায্যে তোমরা বড় বড় ফাইল পাঠাতে পারবে। যেমন যদি চাও যে 2 GB আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করব, যেটা হোয়াটসঅ্যাপে সম্ভব নয়, কিন্তু টেলিগ্রামে কিন্তু সম্ভব। ঠিক আছে? তোমরা আরেকটু জেনে নিও পরবর্তীতে। আচ্ছা, এগুলোর সাহায্যে দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। আগে চিঠির মাধ্যমে বা বেতারের মাধ্যমে একটু দেরিতে গিয়ে পৌঁছতো, তাই না? কিন্তু এখন খুব দ্রুততার সঙ্গে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা প্রেরণ করতে পারি। এছাড়া রয়েছে বর্তমানে শিক্ষা, ব্যবসা, বিনোদনের ক্ষেত্রেও ডিজিটাল রূপান্তর খুবই জরুরি হয়ে পড়েছে। যেমন জুম একটা মাধ্যম রয়েছে, যার সাহায্যে ভিডিও কলিং করা যায়, তাই না? তাহলে আগেকার দিনে কিন্তু ভিডিও বা ছবি প্রেরণ খুব সহজ ব্যাপার ছিল না, কিন্তু বর্তমান দিনে জুম এরকম একটা অ্যাপের সাহায্যে কিন্তু আমরা, এছাড়া গুগল মিট রয়েছে, এছাড়া আরও অনেক কিছু রয়েছে, যার সাহায্যে আমরা কিন্তু
নিজেদের ভিডিও কলিংয়ের সাহায্যে অন্যদের সামনে আমরা প্রস্তুত হতে পারি, তাই না? কত সুযোগ সুবিধাও চলে এসছে আমাদের। আচ্ছা, তোমাদের কিন্তু এইরকম মেসেজিং অ্যাপের মধ্যে আরেকটা আছে, যেটা এখানে বলা হয়নি, তোমাদের বলে দিই, আরাতাই, যেটা ইন্ডিয়ান অ্যাপ। যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো কিন্তু ইন্ডিয়ান অ্যাপ নয়, ঠিক আছে? কিন্তু আরাতাই বলে যে একটা অ্যাপ আছে, সেটা কিন্তু ইন্ডিয়ান অরিজিন অ্যাপ। তোমরা কিন্তু ব্যবহার করে দেখতেই পারো, ঠিক আছে? তো খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাপ আরাতাই। তোমরা চাইলে পরে গুগল থেকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোডও করতে পারো। নেক্সট, এবারে চলে আসছি আমরা পরের স্লাইডে। যেমন এখানে দেখো ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবার রয়েছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যদি ছোট্ট একটা জায়গার মধ্যে নেটওয়ার্কের কমিউনিকেশন থাকে, তখন তাকে বলবো আমরা ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ছোট্ট এরিয়াকে কভার আপ করবে, ঠিক আছে? যেমন স্কুল হতে পারে, অফিস হতে পারে, এগুলোর মধ্যে যদি নেটওয়ার্ক থাকে তখন তাকে বলা হয় ল্যান। যদি এটা একটু বড় হয়, যেমন একটু বড় হয়, এর থেকে একটু বড় হয়, তখন তাকে বলবে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ একটি শহরকে সমস্তটাই যদি আমি নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে চাই, তখন তাকে বলা হচ্ছে ম্যান। এবারে আরেকটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা বিশ্বব্যাপী বা দেশব্যাপী যদি ইন্টারনেট ফেসিলিটি আমরা প্রোভাইড করতে চাই, তখন তাকে বলছে ওয়ান। দেখো কত সুন্দর, তাই না? আচ্ছা, এবারে চলে আসি আমরা মহাকাশ প্রযুক্তি, উপগ্রহ ও ন্যাভিগেশন সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাটেলাইট, এই যে স্যাটেলাইট রয়েছে, আর এটাকে বলা হয় সোলার সেল। সূর্যের থেকে আলো নিয়ে এটার ব্যাটারি চার্জ হয়, আর এই ব্যাটারি দিয়ে এই স্যাটেলাইটগুলো চলে, যেটা আকাশের অনেক উপরের দিকে থাকে, মহাকাশে থাকে, ঠিক আছে? এগুলোকে আমরা স্যাটেলাইট বলছি। এবারে এই স্যাটেলাইটের সাহায্যে দেখো বর্তমান দিনে দূরবর্তী যোগাযোগটা সম্ভব। টেলিভিশন, ইন্টারনেট, আবহাওয়ার পূর্বাভাস, এগুলো সবই সম্ভব। আর এখানে রয়েছে দেখো ইনস্যাট বা জিস্যাট, এই সমস্তগুলো হচ্ছে স্যাটেলাইটের নাম। কেমন? আচ্ছা, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, অবস্থান নির্ণয়ে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন তোমাদের মোবাইলে আছে গুগল লোকেশন, তোমরা তোমাদের বন্ধুদেরকে বলো না যে আমাকে তোর লোকেশনটা পাঠা, তাহলে আমরা ওই সময় কি ব্যবহার করছি না? জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে? দেখো বর্তমানে কিন্তু আমাদের চলে এসেছে নাবিক, এটা আমাদের নিজস্ব দেশের, ঠিক আছে, লোকেশন সিস্টেম, যেটা কিন্তু নিয়ার ফিউচারে আমাদের সমস্ত মোবাইলের মধ্যে এটা ইনবিল্ট থাকবে। মানে এখন যেমন গুগল লোকেশন মোবাইল কেনার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, ঠিক সেরকমই কিছুদিন পরের থেকে নাবিক চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে গুগল গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা কিন্তু নেভিগেট করতে বা আমি ঠিক কোথায় আছি, কোথায় যেতে যাচ্ছি, এগুলো কিন্তু খুব সহজভাবে আমাদের কাছে তুলে ধরে। এই সার্ভিসটা আমাদেরকে দেয়, এই ইনফরমেশনটা আমাদেরকে দেয়, ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো আমাদের এই পরিবহন বা যোগাযোগ এর প্রভাবটা কি? এর দেখো উন্নয়ন ও সমস্যা দুটোরই রয়েছে। যেমন এই উন্নয়নের জন্য কৃষি, শিল্প, বাণিজ্যের প্রসারের জন্য আমাদের পরিবহন যোগাযোগ দরকার। গ্রাম ও শহরের মধ্যে যে সংযোগ, জাতীয় সংহতি বৃদ্ধি, তার জন্য আমাদের পরিবহন যোগাযোগ দরকার। প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য পরিবহন যোগাযোগ খুবই দরকার। কিন্তু সমস্যাও রয়েছে, যেমন যানজট, দুর্ঘটনা, ভয়াবহ পরিবেশ দূষণ হচ্ছে এর জন্য, তাই না? যেমন যদি পরিবহন বেড়ে যায় তাহলে এগুলো তো হবেই। নেক্সট রয়েছে ডিজিটাল ডিভাইড, সাইবার অপরাধ, এগুলো কিন্তু বাড়ছে। ডিজিটাল ডিভাইড কাকে বলছে? যেমন গ্রামীণ অঞ্চলের একটা ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী, তারা কিন্তু অতটা ভালোভাবে মোবাইল সম্পর্কে জানতে পারছে না, কারণ সেখানে ইন্টারনেটের ফেসিলিটি নেই, সেখানে মোবাইল হয়তো আধুনিক মানের নেই, তার ফলে তারা কিন্তু ইন্টারনেট বা আধুনিকতার থেকে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। আবার অন্যদিকে শহরাঞ্চলে যেখানে ইন্টারনেট ফেসিলিটি ভালো, যেখানে খুব ভালোভাবে কমিউনিকেশন করা যায়, যেখানে মোবাইল উন্নত ধরনের তারা ব্যবহার করতে পারে, তারা কিন্তু খুব ভালোভাবে আরও উন্নত শিক্ষা গ্রহণ করে যাচ্ছে, তাই না? তাহলে পরে এটা কিন্তু আমাদের কি করছে, গ্রাম থেকে শহরে বা ধনী থেকে দরিদ্রের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করে দিচ্ছে, আর সেটাকে বলছি আমরা ডিজিটালি ডিভাইড। এছাড়া সাইবার অপরাধ, যতই ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, সেই সাথে সাথেই বাড়ছে কিন্তু কি টাকা চুরি করা, তাই না? একজন আরেকজনকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করছে,
বিভিন্ন রকম ছবি ম্যানিপুলেশন করছে, তাহলে এগুলো কিন্তু সাইবার অপরাধের মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে আমরা উপসংহারে বলতে পারি যে আধুনিক প্রজন্ম কিন্তু এই পরিবহন ও যোগাযোগের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। যেখানে এই ব্যবস্থাটি অনেকটা সুন্দর সেখানে আধুনিক, আর যেখানে এই ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে মানুষরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই আমাদের উচিত দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় পরিবহন ও যোগাযোগ মাধ্যমটাকে আরও উন্নত করতে হবে। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। আমরা এখানেই আজকে চ্যাপ্টার শেষ করছি। আর তোমরা একটা জিনিস করতে ভুলো না, কিন্তু কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু না ভেবে চিনতে যেটাই তোমাদের অসুবিধা হবে তোমরা কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। যদি নোট লাগে বা কোয়েশ্চেন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আবারও এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবে আর পড়তে থাকো আর সঙ্গে থাকো। টাটা।